প্র্যাকটিক্যালি নেদারল্যান্ডের ই কমার্স এতটা শক্তিশালী হওয়ার কথা নয়। এটি পশ্চিম ইউরোপের সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে একটি, আয়তনে প্রায় কেরালার সমান, আর জনসংখ্যা মাত্র 1,80,00,000। তবুও ইউরোপের ডিজিটাল কমার্সের একটি অস্বাভাবিক অংশ এখানেই গড়ে উঠেছে। অনলাইন লেনদেন পরিচালনার অবকাঠামো থেকে শুরু করে মানুষ কিভাবে কেনাকাটা করে তা বদলে দেওয়ার প্রত্যেকটা ব্র্যান্ড এবং প্ল্যাটফর্ম তৈরিতে ডাচদের ভূমিকা অপরিসীম। যেমন অনলাইন শপিং চালানোর জন্য পেমেন্ট প্রসেসিং সিস্টেম, বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম, সবচেয়ে বড় অনলাইন ফাইল ট্রান্সফার সার্ভিস, আর ডাইরেক্ট টু কনজিউমার ব্র্যান্ড। অনলাইন সুপার মার্কেট থেকে শুরু করে ক্রেতা বিক্রেতাদের সংযোগের ধরন পাল্টে দেওয়ার প্ল্যাটফর্ম পর্যন্ত অসংখ্য উদ্ভাবনী স্টার্টআপ তৈরি করেছে ডাচ। তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, পশ্চিমবঙ্গের চেয়েও ছোট একটি দেশ কিভাবে বারবার এমন কোম্পানি এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে যা আজ গ্লোবাল অনলাইন ট্রেডে ব্যবহার হচ্ছে। এর ব্যাখ্যা শুধু দেশের আয়তন হতে পারে না। যদিও বড় মার্কেট থেকেই বড় কোম্পানি তৈরি হয়, কিন্তু নেদারল্যান্ডের জনসংখ্যা দিল্লির এনসিআর এর চেয়েও কম, আর অর্থনীতি পোল্যান্ডের চেয়েও ছোট, আর আমেরিকা বা চায়নার মতো বিশাল বাজারও তাদের নেই যে কোম্পানিগুলোকে বড় হতে সহায়তা করবে। তাহলে উত্তরটি আরো গভীরে খুঁজতে হবে। দেশের মধ্যে এমন কিছু রয়েছে যা অনলাইন ব্যবসাকে পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে। আসল ব্যাখ্যাটি দাঁড়িয়ে আছে 4টি কাঠামোগত সুবিধার উপর। চলুন শুরু করি জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ দিয়ে। নেদারল্যান্ডস অবস্থিত ইউরোপের সবচেয়ে বেশি কনজিউমার সমৃদ্ধ অঞ্চলের কেন্দ্রস্থল, যাকে বলা হয় ব্লু বানানা। এটি ম্যানচেস্টার থেকে মিলান পর্যন্ত বিস্তৃত একটি অর্থনৈতিক করিডর। ডাচ সীমান্তের প্রায় 50 কিলোমিটারের মধ্যে বাস করছে প্রায় 17 কোটি কনজিউমার, আর এর পরিধি 100 কিলোমিটার পর্যন্ত বাড়লে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 24,80,00,000। নেদারল্যান্ডসের একটি মাত্র ওয়্যারহাউস থেকে সড়কপথে লন্ডন, প্যারিস, ফ্র্যাঙ্কফুর্ট কিংবা ব্রেসেল সবখানে 24 ঘন্টার মধ্যে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। এই কারণে নাইকি এবং স্যামসাং এর মতো কোম্পানিগুলো তাদের ইউরোপীয় ডিস্ট্রিবিউশনের হাব এখানেই তৈরি করেছে। একটি ওয়্যারহাউস থেকে রাতারাতি ইউরোপের অর্ধেক অঞ্চলে পণ্য সরবরাহ করা সম্ভব। এই ভৌগোলিক সুবিধাকে আরো শক্তিশালী করেছে দেশের ইনফ্রাস্ট্রাকচার। রটারডাম বন্দর ইউরোপের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। 2024 সালে এই বন্দর দিয়ে 29,70,00,000 টনেরও বেশি পণ্য পরিবহন হয়েছে। সেখান থেকে 40 মিনিট উত্তরে অ্যামস্টারডাম স্কিফাল বিমানবন্দর, যেটা ইউরোপের পঞ্চম বৃহত্তম কার্গো হাব। 2024 সালে এখান দিয়ে 14,90,000 টন পণ্য পরিবহন হয়েছে, যেটা গত বছরের চেয়ে 8% বেশি। এই দুটি হাব মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করেছে যেটা সত্যিই খুবই ইউনিক, কারণ মাত্র আধা ঘন্টা ড্রাইভের ব্যবধানে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এবং সবচেয়ে বড় কার্গো বিমানবন্দর। আর এই দুটি যুক্ত একই জাতীয় লজিস্টিক নেটওয়ার্কের সঙ্গে। সড়কপথ, রেলপথ এবং অভ্যন্তরীণ নৌপথের ঘন নেটওয়ার্কের মাধ্যমে সম্পূর্ণ ইউরোপে পণ্য পৌঁছে যায়, হুইচ ইজ ফাস্টার দেন অলমোস্ট এনি কম্পেয়ারিং রুট। আর শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নয়, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারও সমানভাবে শক্তিশালী। নেদারল্যান্ডের প্রায় প্রত্যেকটা পরিবারের কাছে হাই স্পিড ইন্টারনেটের অ্যাক্সেস আছে, যেটা ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ হারগুলির মধ্যে একটি। তবে ডাচদের শুধু প্রযুক্তি এবং ইনফ্রাস্ট্রাকচারই নেই, ব্যবসা করার প্রবণতা যেন তাদের ডিএনএতে গেঁথে আছে। 4 শতাব্দীরও বেশি সময় ধরে নেদারল্যান্ড একটি বাণিজ্য নির্ভর অর্থনীতি। 1602 সালে প্রতিষ্ঠিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বের প্রথম দিকের মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলির মধ্যে একটি। এই প্রতিষ্ঠানই প্রথম শেয়ার হোল্ডারের মালিকানার ধারণাকে জনপ্রিয় করে, আধুনিক বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করে এবং জাহাজ, গুদাম, অর্থায়নকে একই সঙ্গে সমন্বয় করে মহাদেশ জুড়ে বিস্তৃত প্রথম দিকের গ্লোবাল সাপ্লাই চেইন গড়ে তোলে। সেই ঐতিহ্য আজও ডাচ কোম্পানিগুলোর কাজের ধরনকে প্রভাবিত করে। প্রথম দিন থেকেই তাদের ব্যবসা গড়ে ওঠে ক্রস বর্ডার ডিস্ট্রিবিউশনকে মাথায় রেখে, কারণ তারা জানে যে অভ্যন্তরীণ বাজারে তারা সফলতা অর্জন করতে পারবে না যতটা তারা গ্লোবাল মার্কেটে অর্জন করতে পারবে। তাই ফাউন্ডাররা শুরু থেকে তাদের পণ্য এবং ব্যবসাকে এক্সপোর্টের জন্য উপযোগী করেই ডিজাইন করে। এছাড়াও ডাচদের কমিউনিকেশন খুব সরাসরি এবং স্পষ্ট হয়ে থাকে, আর ইংরেজি বলার দক্ষতার দিক থেকে নেদারল্যান্ড বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে থাকে। ইএফ ইংলিশ প্রফিসিয়েন্সি ইন্ডেক্সে 15 বছরের ইতিহাসে মাতৃভাষা ইংরেজি নয় এমন দেশগুলির মধ্যে নেদারল্যান্ড 7 বার প্রথম স্থান অধিকার করেছে, আর কখনো টপ 3 নিচে যায়। এর ফলে এমন একটা বাধা দূর হয়ে যায় যা ইউরোপের অন্যান্য ফাউন্ডাররা প্রায়শই মোকাবিলা করে থাকে। প্রথম দিন থেকে তারা প্রতিটা প্রোডাক্ট পেজ, হেল্প সেন্টার আর্টিকেল এবং কাস্টমার ইমেল ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক কার্যকর ভাষা অর্থাৎ ইংরেজিতে লেখা হয়। শেষ স্তম্ভটি বলা যেতে পারে গভর্নমেন্ট পলিসি। আর এই বিষয়টা একটু জটিল, তা একটা উদাহরণ দিয়ে বোঝায়। ধরুন আপনার নিজের একটি ক্লোদিং ব্র্যান্ড আছে, আপনি উৎপাদনের কাজ আউটসোর্স করছেন তানিশিয়া, মরক্কো এবং মিশরের একটি কারখানা
কারখানা। এই দেশগুলো খুবই আকর্ষণীয় কারণ এখানে শ্রম খরচ কম এবং ইউরোপের খুব কাছাকাছি। তবে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো ইউরোপীয় ইউনিয়নের বাইরে। যখন সেই তৈরি পোশাকগুলো নেদারল্যান্ডে পৌঁছায় তখন সীমান্তে আপনাকে ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স পরিশোধ করতে হয়, কিন্তু এর পরিবর্তে ডাচ সরকার ব্যবসাগুলিকে একটি শক্তিশালী ক্যাশ ফ্লো সুবিধা দেয় যার নাম আর্টিকেল 23। এটি ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা পণ্যের উপর ভ্যাট পরিশোধ স্থগিত করার সুযোগ দেয়। অর্থাৎ আগে থেকে ভ্যাট পরিশোধ করে পরে তা ফেরত নেওয়ার পরিবর্তে আপনি শুধু আপনার নির্ধারিত ভ্যাট রিটার্নে সেই পরিমাণ উল্লেখ করলেই হবে। যেসব ই কমার্স ব্যবসায়ীরা বিপুল পরিমাণ পণ্য আমদানি করে তাদের জন্য সেই সময়ে টাকা পরিশোধ না করে পরে একবারই পরিশোধ করায় তাদের ক্যাশ ফ্লোতে বিশাল পরিবর্তন আসে। আর এই সুবিধাটা পুরো ইউরোপে এক নয়, ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশেই আমদানিকারকদের সীমান্তে সঙ্গে সঙ্গে ভ্যাট পরিশোধ করতে হয়, ফলে সপ্তাহের পর সপ্তাহ কখনো মাসের পর মাস তাদের মূলধনের একটি বড় অংশ আটকে থাকে। কিন্তু ডাচ ব্যবস্থা এই পুরো সমস্যাটাকেই এড়িয়ে যায়, ফলে ই কমার্স কোম্পানিগুলোর হাতে অনেক বেশি লিকুইডিটি থাকে যা তারা নতুন স্টক কেনা, মার্কেটিং এ খরচ করা কিংবা ব্যবসা সম্প্রসারণে নিয়োগ করতে পারে। যখন কাস্টমাররা কোনো প্রোডাক্ট অর্ডার করে তখন নির্বিঘ্নে পেমেন্ট সম্পন্ন হয় এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়মও তারা মেনে চলে, কারণ ডাচ সেন্ট্রাল ব্যাংক ছিল প্রথম দিকের নিয়ন্ত্রক সংস্থাগুলির একটি যারা আপডেটেড পেমেন্ট সার্ভিসেস ডাইরেক্টিভ অর্থাৎ PSD2 এর আওতায় লাইসেন্স প্রদান শুরু করেছিল। এরপর সেই একটি লাইসেন্সই ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশে কার্যকর হয়, অর্থাৎ প্রতিটা দেশে আলাদা করে অনুমোদন নেওয়ার প্রয়োজন ছাড়াই আপনি পুরো ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের জন্য পেমেন্ট পরিচালনা করতে পারবেন। যদিও এই পাসপোর্ট ব্যবস্থা সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন জুড়ে প্রযোজ্য, কিন্তু প্রথম লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সব দেশে সমান নয়। ডাচ নিয়ন্ত্রক ব্যবস্থা শুরু থেকেই দ্রুত পদক্ষেপ নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল সময় মতো এবং নিজেদেরকে প্রেডিক্টেবল এবং ফাউন্ডার ফ্রেন্ডলি নিয়ন্ত্রক হিসাবে প্রতিষ্ঠান করতে সক্ষম হয়েছিল। ফলে ডাচ কোম্পানিগুলো সম্পূর্ণ ইউরোপ জুড়ে নিজেদের ব্যবসা সম্প্রসারণে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ পায়, বিশেষ করে সেই সব দেশের তুলনায় যেখানে রেগুলেশন খুবই টাফ এবং খুবই ডিফিকাল্ট। সরকারের নীতির বাকি সুবিধাগুলো নিয়ে আরো অনেক কিছুই বলা যায়, যেমন R&D ইনসেন্টিভ, আইপি থেকে অর্জিত আয়ের ওপর ট্যাক্স কমে মাত্র 9% নেমে আসা, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান পেমেন্ট জালিয়াতিকে এড়ানোর জন্য ফ্রড ডিটেকটিভ টুল তৈরি করেছে। যাই হোক, সমস্ত কিছু বলতে গেলে মনে হবে আমি গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে একের পর এক বক্তৃতা দিয়ে চলেছি, তাই মূল বিষয়টা খুবই সহজ। ডাচরা এই কাজটা তাদের সমসাময়িক অধিকাংশ দেশের তুলনায় খুব ভালোভাবে করেছে। নেদারল্যান্ড দেখিয়ে দিয়েছে যখন এই গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে একই লক্ষ্যকে সামনে রেখে কাজ করা হয় তখন কি রকম ফলাফল আসতে পারে। এটি এমন একটি ডিজিটাল ফাস্ট অর্থনীতির প্রোটোটাইপ যা বিশ্বের বেশিরভাগ দেশ এখনো গড়ে তোলার চেষ্টা করছে। যখন বাস্তব জগৎ দ্রুত এগোয় তখন ডিজিটাল জগৎ তার থেকেও দ্রুত বহুগুণে প্রসারিত হয়। আর নেদারল্যান্ডে এই দুটিকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে তারা একে অপরের গতিকে আরও বাড়িয়ে তোলে। সুতরাং নেদারল্যান্ড আমাদের মনে করিয়ে দেয় যে ই কমার্স শুধু ওয়েবসাইট বা ওয়্যারহাউস নয়, বরং এটি সেই সমগ্র পরিবেশ যা এর চারপাশে গড়ে ওঠে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম কেস স্টাডি পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট আপনারা কোন দেশের কেস স্টাডি চাইছেন, কোন টপিকে আপনারা কেস স্টাডি চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।